বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব 2024-25 অর্থ বছরের বাজেটে মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ পরিবর্তন এই বাজেটে উপস্থাপন করা হয়েছে। সেই ভ্যাট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য যে পরিবর্তন, সেই পরিবর্তনই আমরা A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত সুধী, ইউটিউব চ্যানেলে আমাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ উল্লেখযোগ্য আয়কর সংক্রান্ত যে পরিবর্তনগুলো রয়েছে 2024-25 বাজেটে, সেটা ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে আজকে আমরা শেয়ার করব ভ্যাট সংক্রান্ত উল্লেখযোগ্য পরিবর্তন। কি পরিবর্তনগুলো রয়েছে সেটা সেকশন ওয়াইজ আমরা একটু দেখে আসার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে নেবেন, যাতে আপনি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। তাহলে সম্মানিত সুধী, চলুন আমরা একটু দেখে আসি যে গুরুত্বপূর্ণ কি পরিবর্তন এই বছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড উপস্থাপন করেছে। আচ্ছা, এইখান থেকে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন সম্মানিত সুধী, এখানে বলা রয়েছে ক্রমিক নম্বর, ধারা, বিষয়বস্তু এবং নির্দেশনা বা করণীয় কি। অর্থাৎ এই নির্দেশনা বা করণীয় হলো ভ্যাট অফিসের ভ্যাট কর্মকর্তাদের জন্য, ওনারা এই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করবেন। তো যাই হোক, আমরা একটু দেখে আসার চেষ্টা করব। দেখেন, বলছে ধারা কত, 2012 সালের ধারা হলো 2, দফা হলো 21। এই 21টা কি, এটা হলো ভিডিএস অথরিটি। এই ভিডিএস অথরিটি অর্থাৎ ভ্যাট কর্তন যে অথরিটি, সেই অথরিটির মধ্যে নতুন একটি দফা হলো সংযোজন করা হয়েছে। সেখানে বলা রয়েছে 10 কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও উৎসে ভ্যাট কর্তন করতে পারবে। এখানে ভ্যাট কর্মকর্তাদের ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে অনেক প্রতিষ্ঠান লিমিটেড কোম্পানি নাও হওয়া সত্ত্বেও তাদের ব্যবসা পরিধি অনেক বড় ও হিসাব রক্ষণ পদ্ধতিও অনেক সুগঠিত। এ সকল প্রতিষ্ঠানকে ন্যূনতম টার্নওভারের ভিত্তিতে উৎসে কর্তনকারী সত্তা হিসেবে কি করা হলো, বিবেচনা করা, উৎসে কর্তনকারী সত্তা হিসেবে বিবেচনা করা হলে সরকারের রাজস্ব আদায়ের বিষয়টি নিশ্চিত হবে। মূল কথা হলো ভিডিএস অথরিটির মধ্যে নতুন একটা হেড যুক্ত হয়েছে, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের টার্নওভার যদি 10 কোটি টাকার ঊর্ধ্বে হয়। এরপরে আসি ধারা 2 এর দফা হলো 29, যেখানে বলা রয়েছে কর ফ্র্যাকশন বা কর ভগ্নাংশ। সেখানে আরেকটু করা হয়েছে, প্রতিস্থাপন করা হয়েছে। আগে যেটা ছিল সেটা বাদ দিয়ে নতুনভাবে প্রতিস্থাপন করা রয়েছে। বলছে কর ভগ্নাংশ অর্থ নিম্নবর্ণিত অংশ R/100+R। এখানে R দ্বারা ধারা 115 সাবসেকশন 3 এ উল্লেখিত মূসক হার, এটা বলা রয়েছে। এরপরেটাতে চলে যায় ধারা 33 এর উপধারা 2 এর দফাতে আপনার অনুক্রম শব্দের পরিবর্তে, অর্থাৎ এই যে উপধারা 2 এর দফা গতে অনুক্রম যে শব্দটি আছে সেটা উঠে গিয়ে কি হবে, আনুক্রমিক শব্দটি প্রতিস্থাপন করা হবে। ওকে, এরপরে চলে যায় ধারা 78 এর উপধারা 2। আচ্ছা, উপধারা 2 আগের যেটা ছিল সেটা বাদ দিয়ে নতুনভাবে এটা প্রতিস্থাপন হবে। কি প্রতিস্থাপন হবে, বলছে বোর্ড আদেশ দ্বারা মূসক কর্মকর্তাগণের নিয়োগ এবং আঞ্চলিক অধিক্ষেত্র নির্ধারণ করিয়া এই আইন বা তদধীন প্রণীত বিধিবিধানের আওতায় তাহাদের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা, কার্যাবলী সুনির্দিষ্ট করিতে পারবে। অর্থাৎ যে অথরিটি যারা আছে বোর্ড বা আদেশ দ্বারা মূসক কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত ব্যাপার, তাদের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা সেটা সুনির্দিষ্ট করিতে পারবে কারা, বোর্ড তার আদেশ দ্বারা। আচ্ছা, এরপরে বলা রয়েছে ধারা 81 প্রতিস্থাপন করা হয়েছে। এখানে বলছে 81 এর উপধারা 1 নিম্নরূপভাবে প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপন মানে হলে আগের যেটা ছিল সেটা বাদ দিয়ে নতুনভাবে এটা প্রতিস্থাপন হয়েছে। এটা পুরোটাই কি ক্ষমতা অর্পণ, যে একজনের অবর্তমানে আরেকজনকে কিভাবে ক্ষমতা দেওয়া যেতে পারে, সেটা ঊর্ধ্বতন হোক আর নিম্নতন কর্মকর্তাকে, সেই বিষয়গুলো বোঝানো হয়েছে। বলা রয়েছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারবে, চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বা ক্ষেত্রমত সদস্য মূল্য সংযোজন কর জাতীয় রাজস্ব বোর্ড সেই সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করতে পারবে। 2তে বলা রয়েছে বোর্ড আদেশ দ্বারা আদেশ উল্লেখিত সীমা শর্ত সাপেক্ষে যে কোনো মূসক কর্মকর্তাকে তাহার নাম, পদবি উল্লেখপূর্বক এই আইন বা তদধীন প্রণীত বিধিবিধানের অধীন কমিশনারের যে কোনো দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা অর্পণ করতে হবে। অর্থাৎ কমিশনারের যে কার্যক্রমগুলো রয়েছে সেটা ভ্যাট মূসক কর্মকর্তাদের নাম, পদবি সহ দায়িত্বটা বা দায়িত্ব, কর্তব্য, ক্ষমতাটা অর্পণ করতে পারবে। 3 বলা রয়েছে বোর্ডের ভিন্নতর নির্দেশ না থাকিলে কমিশনার বা মহাপরিচালক
অধিষ্ঠান যে কোনো মূসক কর্মকর্তাকে তাহার এখতিয়ারাধীন এলাকায় তাহার যে কোনো ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব প্রদান করতে হবে। অর্থাৎ তার এখতিয়ারাধীনের মধ্যে, সেটা মহাপরিচালক হোক আর কমিশনার হোক, তার এখতিয়ারাধীনের মধ্যে যে কোনো কর্মকর্তাকে তার যে কোনো ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব তাহার আছে বা থাকবে। 4 বলা রয়েছে কোনো মূসক কর্মকর্তাকে তাহার অব্যবহৃত উচ্চতর পদে চলতি দায়িত্বে পদায়ন করিলে তিনি উক্ত উচ্চতর পদের সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। অর্থাৎ ঊর্ধ্বতন একজন, এখানে বলা রয়েছে অব্যবহৃত উচ্চতর পদে যে কোনো মূসক কর্মকর্তাকে তার উচ্চতর যে কোনো পদে দায়িত্ব পালন এর ক্ষেত্রে, মানে দায়িত্বে যদি প্রদান করতে চায় তাহলে প্রদান করতে পারিবেন, সেই ক্ষমতা এবং প্রয়োগ করতে পারবে। আচ্ছা, এরপরে বলা রয়েছে ধারা 121 এর উপধারা 2 সংশোধন করা রয়েছে, যেখানে বলা রয়েছে একটা ফিগার ছিল 20%, সেই 20% কমিয়ে এখন 10% করা হয়েছে, কম করা হয়েছে। অর্থাৎ আপিলের কস্টিংয়ের যে ব্যাপারটা, এটা আপিল সংক্রান্ত। বলা রয়েছে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপিল কমিশনারেটে আপিল দায়ের কালে বলছে তর্কিত আদেশে উল্লেখিত দাবিকৃত করের জরিমানা ব্যতীত 20% পরিমাণ অর্থ পরিশোধ করতে হয়। অনেকের পক্ষে এই অর্থ পরিশোধ করে আপিল দায়ের করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য মূলধন আটকে থাকার কারণে ব্যবসায় ব্যয় বৃদ্ধি পায়। এই অসুবিধা দূরীকরণার্থে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি 10% পরিশোধ করে আপিল করতে পারবেন। আচ্ছা, ধারা 122 এর উপধারা 2, এখানেও একইভাবে আপনার কিছুটা পরিবর্তন হয়েছে। যেমন বলছে 20% পরিবর্তে 10% প্রতিস্থাপন হবে, এবং আরও বলে রয়েছে ধারা 122 এর উপধারা 2 এর শেষাংশে উল্লেখিত দাবিকৃত কর বা আরোপিত অর্থদণ্ডের, তার মানে কি দাবিকৃত কর বা আরোপিত অর্থদণ্ডের এই শব্দসমূহের পরিবর্তে হবে কি দাবিকৃত করের জরিমানা ব্যতীত। এই দুইটা কথা উঠে গিয়ে হবে দাবিকৃত করের জরিমানা ব্যতীত শব্দগুলি এবং চিহ্ন প্রতিস্থাপন করতে হবে। তার মানে এইখানেও একই কথা বলা রয়েছে যে ওই কস্টিংটা কমানোর জন্য 20%-এর পরিবর্তে 10% করা হয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই 129 ধারা। এখানে কোনো কমিশনার এই কথাটা ছিল, সেটা এখন হবে যে কোনো, মানে কোনো মূসক কর্মকর্তা। যেমন বলা রয়েছে ওই সংক্ষুব্ধর ক্ষেত্রে যে বর্তমানে কোনো প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হয়ে বোর্ড বা কমিশনার ব্যতীত কোনো মূসক কর্মকর্তার আদেশে, সিদ্ধান্তে বা গৃহীত ব্যবস্থার বিরুদ্ধে এই আইনের অধীন মামলা দায়ের করা ব্যতীত অন্য কোনো আদালতে মামলা দায়ের করতে পারার বিধান বিদ্যমান থাকায় মূসক আইন ও বিধি বাস্তবায়ন মাঠ পর্যায়ে জটিলতার সম্মুখীন রয়েছে বা জটিলতার আশঙ্কা রয়েছে। এছাড়া মূসক কর্মকর্তাগণের আইনি সুরক্ষা না থাকলে কর্মকর্তাগণের কাজকর্মে স্বাভাবিক গতিতে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। এই অসুবিধাটা দূরীকরণের লক্ষ্যেই এই কমিশনার শব্দটি বাদ দিয়ে বলা হয়েছে কোনো মূসক কর্মকর্তা, এই শব্দটি প্রতিস্থাপিত হয়েছে। ধারা 130 এর উপধারা 1, এখানে বলেছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শব্দগুলির পরিবর্তে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, অর্থাৎ 3টা প্রফেশনাল বডিকে যুক্ত করা। আগে ছিল 2টা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আপনার ছিল চার্টার্ড সেক্রেটারি। এর পাশাপাশি নতুন একটা প্রফেশনাল বডিকে যুক্ত করা হলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। এজন্য বলা রয়েছে, দেখেন যে প্রতিনিধিত্ব করা বা পরামর্শ প্রদানের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি পাশাপাশি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টগণকেও অন্তর্ভুক্তির নিমিত্তে বিধান করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই দ্বিতীয় তফসিলে পরিবর্তন। আমরা জানি প্রথম তফসিল হলো ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা, দ্বিতীয় তফসিল হলো সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা। তো এখানে বলা রয়েছে দ্বিতীয় তফসিলের টেবিল 1 হলো আমদানি পর্যায়ে যে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সেটা প্রতিস্থাপন হবে, মানে আগেরটা বাদ দিয়ে নতুন যে একটা শিডিউল দেওয়া হয়েছে এসআরও আকারে সেইটা প্রতিস্থাপন হবে। এই জন্য বলা রয়েছে আমদানি পর্যায়ে বিভিন্ন এইচএস কোডের বিপরীতে সম্পূরক শুল্কের হার পরিবর্তন করা হয়েছে। আপনারা ওই এসআরওটা দেখলেই পেয়ে যাবেন। এরপরে যাই যে আপনার এই দ্বিতীয় তফসিলের টেবিল 2 এরই সংশোধন, শিরোনাম কত 21.05। 21.05টা কি, এটা ছিল একটা আইসক্রিম সংক্রান্ত, তাই এখানে বলা রয়েছে 2, 3, 4 উল্লেখিত এন্ট্রি সমূহের পরিবর্তে এই এন্ট্রি সমূহ প্রতিস্থাপিত হবে। 2টা কি, 2 হলো সংশ্লিষ্ট এইচএস কোড, 3টা কি, 3 হলো সকল ধরনের আইসক্রিম, 4 হলো 10%। তার মানে
এখানে এই যে আইসক্রিমের যে ব্যাপার, সেখানে করের হার মানে সম্পূরক শুল্কের হারটা বাড়ানো হয়েছে। আগে ছিল 5%, সেটা এখন বাড়িয়ে করা হয়েছে 10%, অর্থাৎ 10% বাড়ানো হয়েছে। তাহলে কি পরিবর্তন হবে? কি আগে 2, 3, 4 যা যা ছিল সেগুলো পরিবর্তন হয়ে এখন হবে সংশ্লিষ্ট এসএস কোড, সকল ধরনের আইসক্রিম এবং ইয়েটা হবে সম্পূরক শুল্ক কত হবে? 10। এরপরে যাই, শিরোনাম সংখ্যা হলো 22.02। এখানে এই 22.02-রে একইভাবে 2, 3, 4-এ উল্লেখিত যা ছিল সেটা বাদ দিয়ে এটা প্রতিস্থাপিত হবে। এই যে শিরোনাম সংখ্যা 2200, এই যে এখানে দেখেন 2202.10.00 কার্বোনেটেড ব্রেভারেজ। এই কার্বোনেটেড ব্রেভারেজের সম্পূরক শুল্ক আগে 25% ছিল, সেটা বাড়িয়ে এখন 30% করা হয়েছে। এবং এখানে বলা রয়েছে যে বিডিএস অনুসারে নির্ধারিত মাত্রার উপাদান সম্বলিত পানীয় যাহাতে ক্যাফেইন মাত্রা সর্বোচ্চ থাকবে কত? 145 মিলিগ্রাম পর্যন্ত। এই কার্বোনেটেড বেভারেজের ক্ষেত্রে আপনার সম্পূরক শুল্ক 25 থেকে এখন 30% করা রয়েছে। এবং এই যে 2202.99.00 এই কোডে বা এই দফাতে আপনার ভিন্ন মাত্রার যে আপনার ব্রেভারেজ ব্যবহার করা, এখানে বলছে যে কার্বোনেটেড ব্রেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান উপেক্ষা ভিন্ন মাত্রার উপাদান সম্বলিত যে পানীয় থাকবে সেটা হলো এই কোডে। তো এর ক্ষেত্রে করা হয়েছে কি 35% থেকে আপনার সম্পূরক শুল্ক বাড়িয়ে 40% করা হয়েছে। দ্বিতীয় তফসিলের শিরোনাম হলো 24.02। এখানেও একটা পরিবর্তন আসছে। এখন 24.02-এর মধ্যে রয়েছে আপনার তামাকযুক্ত সিগারেট এবং হাতে বা অযান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিড়ি এবং সিগারেট, এটার ক্ষেত্রে। তাই এখানে বলছে 2, 3 আগে যেটা ছিল 2, 3, 4 সেটা প্রতিস্থাপন হবে, বাদ দিয়ে নতুনটা প্রতিস্থাপন হবে। সেটা কি 2402.20.00, এটা হলো তামাকযুক্ত সিগারেট। সেটা আগে ছিল 65%, সেটা এখন করা হয়েছে 66%। এবং হাতে বা অযান্ত্রিক পদ্ধতিতে যে তৈরি বিড়ি বা ফিল্টারযুক্ত হোক বা না হোক সেটার জন্য করা হয়েছে কত? 40% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। আচ্ছা, টেবিল 3-এ চলে যাই। বলা হচ্ছে সম্পূরক যে সরবরাহ পর্যায়ে যে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবাসমূহ, সেই সেবাসমূহের মধ্যে আপনার সার্ভিস কোড, মনে রাখবেন পণ্যের ক্ষেত্রে হয় এসএস কোড, সেবার ক্ষেত্রে হয় সার্ভিস কোড। তো সার্ভিস কোডে হলো 012.10, এটা হলো টেলিফোন সংক্রান্ত যে সিম কার্ড ব্যবহার করা হয় সেটার ক্ষেত্রে বলা রয়েছে যে শুধুমাত্র মোবাইল ফোনের সিম বা রিম কার্ড এই যে প্রদত্ত সেবা, এইখানে আপনার সম্পূরক শুল্ক আগে ছিল 15%, সেটা বাড়িয়ে এখন করা হয়েছে 20%। এরপরে চলে যাই তৃতীয় তফসিল। তৃতীয় তফসিল হলো আপনার হ্রাসকৃত কর হার এবং সুনির্দিষ্ট কর হার সম্বলিত পণ্য বা সেবা। তো তৃতীয় তফসিলের টেবিল 1 হলো আমার মূসক আরোপযোগ্য পণ্য। তো মূসক আরোপযোগ্য পণ্যের যে এইচএস কোড বা শিরোনাম সংখ্যা যেটা 20.02, এই 20.02-তে হচ্ছে আমসত্ত্ব ম্যাঙ্গো বার। তো এখানে বলা রয়েছে বিপরীতে 3-এ উল্লেখিত আমসত্ত্ব ম্যাঙ্গো বার ও কলাম 4-এ উল্লেখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে, তবে আমসত্ত্ব ম্যাঙ্গো বারের মূসকের হার 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। অনুরূপভাবে এই দফা শিরোনাম সংখ্যা হলো 20.09, যেটা হলো আমের জুস। আগেরটা ছিল আপনার আমসত্ত্ব, পার্ট হলো আমের জুস। এখানেও 2, 3, 4 এন্ট্রি সমূহ বিলুপ্ত করা হয়েছে এবং সেখানে আমের জুস, আপনার আনারসের জুস, পেয়ারার জুস, তেঁতুলের জুস এর মূসকের হারটা 5% থেকে 15% বাড়ানো হয়েছে। শিরোনাম সংখ্যা 85.39, যেটা হচ্ছে আপনার টিউবলাইট সংক্রান্ত। তো এরও 2, 3, 4 এ উল্লেখিত এন্ট্রি সমূহ কী করা হয়েছে? বিলুপ্ত করা হয়েছে। তো এখানে বলা রয়েছে 1 থেকে 50 ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব টিউবলাইট, অর্থাৎ যেটা 18 ওয়াট এবং 36 ওয়াট, এর মূসকের হার 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এরপরে চলে যাই তৃতীয় তফসিলের টেবিল 2-এ আপনার মূসক আরোপযোগ্য পণ্য। শিরোনাম সংখ্যা হলো 48.13। এই 48.13 হলো সিগারেট বিড়ির যে পেপার, সেই পেপার। এই পেপারের 2, 3, 4-এ উল্লেখিত এন্ট্রিসমূহ বাদ দিতে হবে এবং
সিগারেট বিডি যে পেপার যে হেডটা আছে সেটার 26 মিলি মানে 26 যে +- 2 গ্রাম যে ব্যাপারটা আছে, মনে রাখবেন সিগারেট বিডি পেপারের ক্ষেত্রে আগের যে মূসক 7.5% ছিল সেটা বাড়িয়ে এখন 15% করা হয়েছে। তৃতীয় তফসিলের টেবিল 2 খণ্ড খ। ক হলো মূসক আরোপযোগ্য পণ্য, খ হলো মূসক আরোপযোগ্য সেবা। তো এই সেবার কোডের মধ্যে সার্ভিস কোড 060 যেটা হলো নিলামকৃত পণ্যের ক্রেতা। তো নিলামকৃত পণ্যের ক্রেতার ক্ষেত্রে যে ওইখানে যে 2, 3, 4 এন্ট্রি সমূহ বিলুপ্ত করে এখন করা হয়েছে যে নিলামকৃত পণ্যের ক্রেতার যে সার্ভিস কোড সেইখানে আমার মূসকের হার আপনার 7.5% থেকে 15% নির্ধারণ করা হলো। অর্থাৎ এই 7.5% 2, 3, 4 উল্লেখ ছিল সেটা এখন বিলুপ্ত করে এখন করা হয়েছে 15%। অর্থাৎ এখানে করা হলো কত আপনার 15%, অর্থাৎ 7.5% থেকে 15% নির্ধারণ করা হয়েছে। তারপরে হলো আপনার সার্ভিস কোড হলো 64। তো এই 64-এর 2, 3, 4 বিলুপ্ত করা হয়েছে এবং এই আপনার অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক এই সার্ভিস কোডের আন্ডারে যে ভ্যাটের হার যেটা 7.5% ছিল সেটা পরিবর্তে এখন 15% করা হয়েছে, অর্থাৎ বাড়ানো হয়েছে। অনুরূপভাবে আপনার শিরোনাম কোড 009 যেটা হলো নিলামকারী সংস্থা, এই নিলামকারী সংস্থার আপনার সেবার ক্ষেত্রেও ভ্যাটের হার 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। টেবিল 3 এর মূসক আরোপযোগ্য সেবার মধ্যে আরেকটা শিরোনাম সংখ্যা হলো 13, সেটা হচ্ছে যান্ত্রিক লন্ড্রি। এই যান্ত্রিক লন্ড্রির ক্ষেত্রেও আপনার সেবার কোড হলো 013.00। এর মূসকের হার ছিল আগে 10%, সেটা এখন বাড়িয়ে করা হয়েছে কত? বাড়িয়ে করা হয়েছে 15%। আচ্ছা, এরপরে যাই আপনার সার্ভিস কোড হলো 040 সিকিউরিটি সার্ভিস। এই সিকিউরিটি সার্ভিসের ভ্যাটের হার ছিল আগে 10%, সেটা এখন নির্ধারণ করা হয়েছে 15%। আচ্ছা, এরপরে অপশান হলো মূসক আরোপযোগ্য সেবার মধ্যে আমাদের শিরোনাম হলো বা সার্ভিস কোড 066। এর আন্ডারে ছিল আপনার কি লটারির টিকিট বিক্রয়কারী। তো লটারির টিকিট বিক্রয়কারী যে সেবার কোড, সেই সেবার কোডে ভ্যাটের হার ছিল 10%, সেটা বাড়িয়ে এখন করা হয়েছে 15%। আচ্ছা, এরপরে যাই তৃতীয় তফসিলে আগের যে ইয়াগুলো দেখলাম আমাদের হ্রাসকৃত কর হার, সে হ্রাসকৃত কর হার বাড়িয়ে এখন স্ট্যান্ডার্ড রেট 15% করা হয়েছে। এরপরে আমরা চলে যাব সুনির্দিষ্ট কর। তো সুনির্দিষ্ট করের আমাদের প্রতিস্থাপন করা হয়েছে কি কি দেখেন, বলছে এখানে আমার শিরোনাম সংখ্যা হলো 69.04। তো এইখানে হচ্ছে ইট সংক্রান্ত, এই যে বলছে ইট খাতের ওপর আরোপিত সুনির্দিষ্ট করের পরিমাণ কিছুটা বৃদ্ধি করা হয়েছে। সেটা কি 3 এবং 4, ওইখানে এই 69 এর আন্ডারে যে বিপরীতে যে কলাম 3 এবং 4 ছিল সেইটা বিলুপ্ত হয়ে বা ডিলিট হয়ে বা বাদ দিয়ে নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে। 3-এর ঘরে যাবে পণ্য সামগ্রীর বিবরণ, 4-এ যাবে সুনির্দিষ্ট করের পরিমাণ। অর্থাৎ এখানে বলা রয়েছে যন্ত্রের সাহায্য ব্যতীত তৈরি সাধারণ ইট নন ব্রিফেক্টরি বিল্ডিং ব্রিক্স ফেসিং এ ব্যবহৃত সেটার ক্ষেত্রে প্রতি 1000-500 টাকা। যান্ত্রিক পদ্ধতিতে বা যন্ত্রের সাহায্যে তৈরি যে সাধারণ ইট সেটার ক্ষেত্রে হলো 600 টাকা। আর যন্ত্রের সাহায্যে বা যান্ত্রিক পদ্ধতিতে তৈরি ইট, তবে প্রথম গ্রেড এখানে বলা রয়েছে 3 ছিদ্র বিশিষ্ট ইট, 10 ছিদ্র বিশিষ্ট ইট, তারপরে 17 ছিদ্র বিশিষ্ট ইট, মাল্টি কোর্ড ইট, এগুলো হলো 1800 টাকা। দ্বিতীয় গ্রেড যেটা এখানে বলা রয়েছে, দ্বিতীয় গ্রেডে 3 ছিদ্র বিশিষ্ট ইট, 10 ছিদ্র এবং 17 ছিদ্র, এটা হলো 800 টাকা। তার মানে এটা হলো প্রথম গ্রেড। দ্বিতীয় গ্রেড, তারপর এটা হলো ব্রিক শিপস, এটা হলো প্রতি 100 সিএফটিতে 800 টাকা। আর হলো মিকার্ড ব্যাটস, এটা হলো প্রতি 100 সিএফটিতে 600 টাকা। এরপরে চলে যাই যা আমাদের খণ্ড খ, অর্থাৎ মূসক আরোপযোগ্য সেবা। তো মূসক আরোপযোগ্য সেবার মধ্যে শিরোনাম সংখ্যা বা সার্ভিস কোড হলো 012। এখানে ওই সিমের ক্ষেত্রে সিমের যে নির্ধারিত সুনির্দিষ্ট যে কর হার সেখানে এখানে বলা হয়েছে 2, 3, 4 উল্লেখিত এন্ট্রি সমূহের পরিবর্তে এটা প্রতিস্থাপন হবে। তাহলে যে 2, 3-এর যে আমার সেবার কোড তো 12 থাকলো। সেবার নাম হলো সিম কার্ড বা ই সিম কার্ড সরবরাহকারী। মূল্য সংযোজন করের পরিমাণ বলা রয়েছে 300 টাকা প্রতিটি সিম কার্ডে।
নির্ধারণ করা হয়েছে। আগে ছিল 200 টাকা, সেটা এখন করা হলো 300 টাকা। মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 কিছু সংশোধনী আছে। তো 16 সংশোধনীতে এখানে বলা রয়েছে বিধি 38 এর উপবিধি 1 উল্লেখিত দফা খ এর শব্দসমূহ অক্ষর বন্ধনী বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ আপনার যে এই যে দফা খ এর শব্দদ্বয়, এই যে দফা এর এই শব্দদ্বয় কি করা হয়েছে, এই যে কমাটা ব্যবহার করা হয়েছে, দফা খ এর এই শব্দগুলো বিলুপ্ত করা হয়েছে। এরপরে আপনার বিধি 40-এ বলা রয়েছে, অর্থাৎ এটা হলো 40-এর হলো 6.3, অর্থাৎ মূসক চালান। তো মূসক চালানের প্রতিস্থাপন করা হয়েছে, আগের মূসক চালান বাদ দিয়ে নতুন মূসক চালান প্রতিস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে সরবরাহ মূল্য 25,000 টাকার অধিক হইলে ক্রেতার নাম, ঠিকানা, ব্যবসা শনাক্তকরণ নম্বর প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখ করতে হবে। এটা সংশোধন করা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক বিধিমালা বিধি 75 উল্লেখিত নিম্ন বর্ণিত শব্দটির পর নিম্ন বর্ণিত যে শব্দ আছে তারপরে পদ্ধতিতে শব্দটি সন্নিবেশিত হবে। আচ্ছা, এরপরে চলে যায় মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 অধীনে সংশোধিত বা প্রতিস্থাপিত কিছু ফর্ম, যেটা আমরা বললাম 6.3, এটা প্রতিস্থাপন করা হয়েছে, আগেরটা বাদ দিয়ে নতুন 6.3 প্রতিস্থাপন করা হয়েছে। আচ্ছা, এইখানে আপনার কিছু প্রজ্ঞাপন আছে। এখানে বলা রয়েছে মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক আইন 2012 এবং মূল্য সংযোজন সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 আওতায় যে সকল প্রজ্ঞাপনের সাধারণ আদেশ জারি করা হয়েছে, এগুলো হলো প্রজ্ঞাপন এবং সাধারণ আদেশ এক একটা সাবজেক্ট অনুযায়ী জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনগুলো এই যে নাম্বার যেগুলো আছে সেগুলো আপনারা যার জন্য যেটা প্রযোজ্য সেটা দেখে নেবেন। এটা একটা সংশোধন করা হয়েছে, এটা হলো অফশোর ব্যাংকিং ইউনিটের ক্ষেত্রে, যে অফশোর ব্যাংকিং ইউনিটে আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাগণের হিসাব স্থিতির উপর আরোপনীয় সমুদায় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। এক্ষেত্রে আবগারি শুল্ক হবে না অফশোর ব্যাংকিং ইউনিটের ক্ষেত্রে। তারপর আরেকটা আদেশ হলো এসআরও হলো 137, যেটা সেখানে বলা রয়েছে দেখেন যে আমদানি উৎপাদন তারপরে বলা হচ্ছে সেবা ও ব্যবসায়ী প্রতি বছরের ন্যায় বিভিন্ন ক্ষেত্রে অব্যাহতি প্রদান পূর্বের অব্যাহতি প্রজ্ঞাপন রহিত করে নতুন প্রজ্ঞাপন, অর্থাৎ যে বিভিন্ন আমদানি পর্যায়ে অব্যাহতি, আমদানি ও উৎপাদন, তারপরে শুধু উৎপাদন পর্যায়ে, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে যে অব্যাহতি দেওয়া হয়ে থাকে, এটা প্রতি বছরই নতুনভাবে লিস্ট আকারে পাবলিশ করা হয়। আগের বছরেরটা সে বাদ দিয়ে সেটা নতুন বছরেরটা জারি করা হয়েছে। আচ্ছা, এর পরেরটা হলো আপনার এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে 7.5% মূসক আরোপ পূর্বক উক্ত পণ্য উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান মূসক অর্থাৎ আগাম কর সহ সম্পূরক শুল্ক অব্যাহতি সুবিধা 30 জুন 2025 পর্যন্ত বর্ধিতকরণ করা হয়েছে। অর্থাৎ আপনার এই আগাম কর থেকে শুরু করে আপনার মূসক এবং স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রেও যে মূসক বা সম্পূরক শুল্ক সেটা কি করা হয়েছে, অব্যাহতি সুবিধা ছিল, সেটা এখন বাড়িয়ে 2025 সালের 30 জুন পর্যন্ত করা হয়েছে। এরপরে পরেরটা হলো আপনার এই এসআরওটা রেফ্রিজারেটর ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান স্থানীয় উৎপাদন পর্যায়ে 5% মূসকের পরিবর্তে 7.5% মূসক আরোপ, উপকরণ ও যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান মূসক যেটা আগাম কর সহ সম্পূরক শুল্ক অব্যাহতি সুবিধা এটাও বৃদ্ধি করা হয়েছে 2025 সালের 30 জুন পর্যন্ত। এরকমভাবে এই প্রজ্ঞাপনগুলো আপনারা দেখবেন, প্রজ্ঞাপনগুলোতে একই জাস্ট যার জন্য যেটা প্রযোজ্য সেই প্রজ্ঞাপনগুলো, যেমন এটা আছে খুচরা মূল্য নির্ধারণ, খুচরা মূল্য ও সম্পূরক শুল্ক এবং জর্দা ও গুলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ ক্ষেত্রে একটা এসআরও। তারপরে এটা হলো সিগারেটের সম্পূরক শুল্কের একটা এসআরও, কন্টেইনার ফর কম্প্রেসড অর লিকুইড গ্যাস আয়রন অর স্টিল এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে এটা। পরেরটা হলো আপনার যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে যে ইয়াটা ছিল সেই একটা এসআরও। এরকমভাবে মোটামুটি এসআরওগুলো আপনারা একটু দেখে নিন। এরপরে তারপরে কিছু সাধারণ আদেশও আছে। আর পরেরটাতে আমাদের আছে দেখেন যে উপরোক্ত প্রজ্ঞাপন ও আদেশসমূহে মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক ও আগাম কর অব্যাহতি আরোপ সংক্রান্ত উল্লেখযোগ্য সংশোধনী সমূহ আনা হয়েছে। কি এটা হলো পণ্যের এইচএস কোড বা সেবার কোড, পণ্যের বিবরণ এবং যে পর্যায়ে অব্যাহতি, এই প্রোডাক্টের যে এইচএস কোড, এই এইচএস কোডে আমদানি পর্যায়ে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে বলছে এটা
এটার ক্ষেত্রে আমদানি পর্যায়ে অব্যাহতি, অর্থাৎ কোনটা কোন পর্যায়ে অব্যাহতি দেওয়া আছে সেটা এখানে বলা রয়েছে। যেখানে বলা রয়েছে পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন আমদানি পর্যায়ে, পার্টস অফ এয়ারক্রাফট ইঞ্জিন এগুলো আমদানি পর্যায়ে, এগুলো এইচএস কোড আছে পাশে অব্যাহতি। এরপর বলছে মূসক অব্যাহতি প্রত্যাহার। মূসক অব্যাহতি ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে, এটা কি ট্যুর অপারেটর। সার্ভিস কোড হলো 077। ট্যুর অপারেটরের যে মূসক অব্যাহতির ছিল সেটা এবার রহিত করা হয়েছে। তাই বলছে যে পর্যায়ে অব্যাহতি রহিত করা হয়েছে, সেবা পর্যায়ে অব্যাহতি ছিল সেটা রহিত করা হয়েছে। কয়েকটি পণ্য ও সেবার মূসকের হার পুনর্নির্ধারণ করা হয়েছে, যেটা আমরা অলরেডি ওইদিকে দেখে আসছি। তারপর এটা পুনরায় আবার দেওয়া হয়েছে 20.08। আমসত্ত্ব ম্যাঙ্গোবারে আগে ছিল 5%, সেটা এখন 15%। বিভিন্ন ফলের যে জুস, যেটা আমরা বললাম আমের জুস, আনারসের জুস, পেয়ারার জুস, যেটা ছিল 5% সেটা 15% করা হয়েছে। তারপরে হচ্ছে কিলোওয়াট সম্পন্ন যে বাল্ব, 1 থেকে 500 ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব 5 থেকে 15% করা হয়েছে। টিউবলাইট 5 থেকে 15, সিগারেট বিড়ির পেপার 7.5 থেকে 15, নিলামকৃত পণ্যের ক্রেতা আগে ছিল 7.5, এটা হলো সেবার কোড 15% করা হয়েছে। অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক 7.5 থেকে 15, নিলামকারী সংস্থা ছিল 10 থেকে 15, যান্ত্রিক লন্ড্রি ছিল 10, করা হয়েছে 15, সিকিউরিটি সার্ভিস ছিল 10, করা হয়েছে 15, লটারির টিকিট বিক্রয়কারী ছিল 10, করা হয়েছে 15। আগাম কর অব্যাহতি প্রদানের কিছু রয়েছে এইচএস কোড, এখানে আপনার অব্যাহতি প্রদান করা হয়েছে। এরপরে বলা রয়েছে সিগারেটের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণপূর্বক সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। সেটা কি প্রস্তাবিত 10 শলাকার জন্য নিম্নবর্ণিত 50 টাকা বা তদূর্ধ্বের ক্ষেত্রে 60 টাকা মানে 60%, মধ্যম স্তর 70 টাকা বা তদূর্ধ্ব 65.5, উচ্চ স্তর 120 টাকা বা তদূর্ধ্ব 65.5, অতি উচ্চ স্তর 160 টাকা বা তদূর্ধ্ব শলাকার জন্য 65.5% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। জর্দা বা গুলের ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্কের হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। খুচরা মূল্য কি এখানে বলা রয়েছে, জর্দার ক্ষেত্রে প্রতি 10 গ্রাম 48 টাকার জন্য সম্পূরক শুল্ক 55%, গুলের ক্ষেত্রে প্রতি 10 গ্রাম 25 টাকা, যার জন্য সম্পূরক শুল্ক 55 টাকা। আবগারি শুল্ক হার ও স্ল্যাব যৌক্তিকীকরণ। এই এক্সাইজ ডিউটি যেটা, সেটা হচ্ছে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্টে হিসাবের যে লেনদেন বা ট্রানজ্যাকশন করা হয়, যেখানে টাকা উত্তোলন অর্থাৎ টাকা ডিপোজিট এবং ক্রেডিট করা হয়, ডিপোজিট মানে ক্রেডিট বা ডেবিট এবং ক্রেডিট, অর্থাৎ টাকা ডিপোজিট এবং উইথড্র করা হয়, সেই ডিপোজিট এবং উইথড্রর ওপরে একটা স্ল্যাব নির্ধারণ করা হয়েছে। সেই স্ল্যাবের লেনদেনগুলো থাকলে আপনাকে অবশ্যই এক্সাইজ ডিউটি দিতে হবে। তো এখানে বলা রয়েছে, যদি কোনো ব্যক্তির ব্যাংকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংকে যদি ডেবিট বা ক্রেডিট অথবা ব্যালেন্স 1 লক্ষ টাকা পর্যন্ত থাকে সারা বছরে, মানে সারা বছরে বলতে এরকম যে কোনো সময়, ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি অনেক লেনদেন করছেন, বাট কোনো একটা সময় আপনার 1 লক্ষ টাকা ক্রস করছে। তাই এখানে বলছে ইন কেসেস হোয়ার ব্যালেন্স হোয়ার ক্রেডিট অর ডেবিট ডাজ নট এক্সিড টাকা 1 লাখ এনি টাইম। বছরের যে কোনো সময় 1 লাখ টাকা জমা হতে পারে, ডেবিট হতে পারে, ক্রেডিট হতে পারে, এটা যদি ও এক্সিড না করে তাহলে এক্সাইজ ডিউটি হবে না। 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 150 টাকা, 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 250 টাকা, 10 লক্ষ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত 3000 টাকা, 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5000 টাকা, 1 কোটি থেকে 2 কোটি টাকা পর্যন্ত 10,000, 2 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত 20,000 টাকা এক্সাইজ ডিউটি, এবং 5 কোটি টাকার ঊর্ধ্বে হলেই আপনার এক্সাইজ ডিউটি কাটবে বছরে কত টাকা, 50,000 টাকা পার অ্যাকাউন্ট পার ইয়ারই কিন্তু কাটবে। অর্থাৎ আপনার ব্যাংকে হিসাব থাকলে বুঝতে হবে যে এক্সাইজ ডিউটি কাটবে, এবং সেটা ট্রানজ্যাকশান বেসিস হতে পারে, ব্যালেন্স বেসিসে হতে পারে, কত টাকা ডেবিট হলো, কত টাকা ক্রেডিট হলো। এই আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই, আমরা পুরো বিষয়টা বলেছি। এছাড়া বলা হয়েছে, এছাড়া অফশোর ব্যাংকিং ইউনিট এর আওতাধীন আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয় সমুদয় সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। সে লক্ষ্যে আবগারি শুল্ক সংক্রান্ত বিদ্যমান প্রজ্ঞাপন বা এসআরও নং 162-9/2022/175
আবগারি, তারিখ হলো 2022, এটা রহিত করা হয়েছে। অর্থাৎ 2022 সালের যে এক্সাইজ ডিউটি নিয়ে যে একটা এসআরও ছিল সেটা কি করা হয়েছে, রহিত করা হয়ে 24 সালে নতুন একটা এসআরও জারি করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, দেখেন বলছে মাননীয় অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের বাজেট বক্তৃতা অর্থবিল 2024-এ বর্ণিত নতুন প্রজ্ঞাপন আদেশসমূহ এ নির্দেশনার সাথে প্রেরণ করা হলো। অর্থবিল 2024-এ মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 এর সম্পর্কিত অংশ এবং মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক বিধিমালায় সংশোধনী এবং বাজেট সম্পর্কিত উপরিউক্ত প্রজ্ঞাপন আদেশসমূহের আলোকে যথাযথ সরকারি রাজস্ব আহরণের সাথে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। তাহলে একই সাথে এ সকল বিষয়ে কোনো প্রকার ভুলভ্রান্তি, অসঙ্গতি বা বিশ্লেষণের প্রয়োজন অনুভূত হলে তা জরুরি ভিত্তিতে আগামী 15 জুন 2024 তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের নজরে আনার জন্য অনুরোধ করা হলো। তাহলে কি আপনার 2024 সালের এই যে জুন মাস চলতেছে, 15 জুনের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি চোখে ধরা পড়ে তাহলে অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডের নজরে আনতে হবে, আদারওয়াইজ এইটা জুলাই মাসের 1 তারিখ থেকে বাস্তবায়ন হয়ে যাবে। আচ্ছা, তাহলে সম্বন্ধে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। এই হলো আমাদের 2024-25 অর্থ বছরের বাজেটে ভ্যাট সংক্রান্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সমস্ত পরিবর্তন সমূহ আমরা শেয়ার করার চেষ্টা করেছি। অনেক বড় ভিডিও হয়ে গেছে, এরপরে আমরা হয়তো প্রত্যেকটা আইটেম বাই আইটেম দেওয়ার বা ক্লিয়ার করার চেষ্টা করব। দুইটা আইন পাশাপাশি রাখলে হয়তো বোঝানোর ক্ষেত্রে সুবিধা হতো। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং কোনো বিষয় সংক্রান্ত কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের ভুল ত্রুটি যদি চোখে পড়ে অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়। আমরা বলার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হতেই পারে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। এখানে ভুল হয়েছে আমরা সংশোধন করব বা এরপরে টাইম টু টাইম যে ভিডিওগুলো আসবে সেখানে আমরা সঠিকভাবে, সঠিক ওয়েতে, সঠিক পদ্ধতিতে, সঠিক পন্থা অবলম্বন করে সঠিক তথ্য আপনাদের সামনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করব। যাই হোক সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।